বাংলায় একটা প্রবাদ আছে, পুরনো চাল ভাতে বাড়ে। তো গতকাল সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া ম্যাচটা দেখতে গিয়ে এই প্রবাদটা যেন মানে একদম আক্ষরিক অর্থে পয়েন্ট টু পয়েন্ট সঠিক হওয়ার জায়গায় চলে গেল। তো উম, সবাই জানে মোটামুটি যে কোহলির 135 রানের ইনিংস আর রোহিত শর্মা 57 রানের ইনিংস, এই দুটো ইনিংসের ভয়ে ভারত যে একটা দক্ষিণ আফ্রিকার সামনে পাহাড় প্রমাণ বলবো না, মোটামুটি ভদ্রস্ত একটা লক্ষ্য, আজকালকার দিনের ওডিআইতে যা মানে স্ট্যান্ডার্ড দাঁড়িয়েছে তাতে মোটামুটি ভদ্রস্ত লক্ষ্য একটা দিয়েছিল। মানে আমি ভদ্রস্ত বলছি একটা কারণ হচ্ছে ডিউ ফ্যাক্টরটা কিন্তু আগে থেকেই জানা গেছিল। তো সেটার হিসেবে দেখতে গেলে 349 রান যথেষ্ট ভদ্রস্ত লক্ষ্য ছিল, সেই একটা লক্ষ্য দিতে পেরেছিল। তো যাই হোক, আবার আরেকবার প্রমাণ হয়ে গেল রোহিত শর্মা আর বিরাট কোহলিকে ছাড়া এই টিম টেস্টে এখনো আমি বলতে মানে একটা তর্ক সাপেক্ষ, এখনো বলা যাবে না, কিন্তু ওয়ানডেতে এই টিম এখনো অসম্পূর্ণ। কারণ আসছি একটা একটা কথায় পরে আসছি, তো সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। যাই হোক, নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। আমি অঙ্কুর, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বং ক্রিক আড্ডাতে আপনাদের স্বাগত। তো প্রথমে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, আর পারলে একটু শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দিন। তো আজকে আসছি আজকের প্রসঙ্গ, সেটা হচ্ছে কালকের ম্যাচটা দেখতে গেলে মানে একটা সময় রোহিত কোহলি ভার্সেস সাউথ আফ্রিকা হয়ে গেছিল যখন ফার্স্ট পার্টটাতে। মানে যশস্বী জয়সওয়াল শুরুটা ভালোই করেছিল, টসে মানে টসে হেরে প্রথমে ব্যাটিং করার পরে ইন্ডিয়া আমার মনে হয় না আর মানে লাস্ট কবে যে টসে জিতেছে আর কবে যে টসে জিতবে সেটা মানে আস্তে 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 মানে মনে হচ্ছে যেন একটা মিথ হয়ে যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে কারোরই খেলা থাকুক, কি টেস্ট, কি ওডিআই, কি টি20, ইন্ডিয়া টসে হারবেই। তো ইন্ডিয়াকে অন্যের ডিসিশনের উপর ডিপেন্ড করে থাকতে হবে। যাই হোক, তো এরকম একটা ম্যাচে যেখানে ডিউ ফ্যাক্টর মানে প্রবল ভাবে থাকবে এবং এটা সর্বজন বিদিত, এই ম্যাচে আগে ব্যাট করা মানে এটা যে একটা কত বড় প্রেশার সেটা যে যারা খেলে তারাই বুঝবে। কারণ হচ্ছে তোমার নর্মাল মানে আপনি যে নর্মাল রানটা করবেন আপনাকে সবসময় সেটা মাথায় রাখতে হবে যে আমার নর্মাল রানের থেকে মিনিমাম 30 থেকে 40 রান বেশি রাখতে হবে। কেন জান? ডিউ ফ্যাক্টরের জন্য। তো যাই হোক, শুরুতে আসি। শুরুতে যশস্বী জয়সওয়াল শুরুটা ভালোই করেছিল, তো কিন্তু মানে এখন না দেখতে দেখতে একটা জিনিস হয়ে যাচ্ছে, যশস্বী জয়সওয়ালের সেই একই রোগ, মানে দিনের পর দিন কি টেস্ট, কি ওডিআই, কি টি20তে বারবার সেই হয় অফ স্টাম্পের, ফোর্থ স্টাম্প, ফিফথ স্টাম্পের বলে হয় কাট মারবে, নয়তো পাটা যথাযথভাবে বাড়াবে না, ওপেন হয়ে যাচ্ছে, এজ লেগে বেরিয়ে আসছে। এবং বিশেষ করে এটা বাহাতি পেসারদের বলে, মানে এটা কিন্তু একটা দুর্বলতা হিসেবে আস্তে আস্তে এটা মানে প্রতিফলিত হচ্ছে জয়সওয়ালের ব্যাটিং এ। তো ওর কিন্তু ওপেন হওয়াটা থেকে ওকে অন্তত অ্যাটলিস্ট মানে মানে ওর বডি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে যখনই ফোর্থ স্টাম্পের বল খেলছে। হয় ও ব্যাক ফুটে এসে কাট মারছে, আর যখনই ফ্রন্ট ফুটে থাকছে তখনই ওপেন হয়ে যাচ্ছে এবং পাটা পুরোটা বেরোচ্ছে না। যাই হোক, জয়সওয়াল আউট হওয়ার পরে শুরু হলো আসল খেলা, যেটা ইন্ডিয়াকে মানে এখনো বলা উচিত যে রোহিত শর্মা আর বিরাট কোহলির বিকল্প যে এখনো তৈরি হয়নি। এই 38 বছর বয়সে এসে রোহিত শর্মা সেই 10 ওভারে 80 রানের টেমপ্লেট এখনো বজায় রাখা, হ্যাটস অফ ভাই। আর তারপরে রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে যেখানে আসছে হচ্ছে তারপরে হচ্ছে কোহলির ইয়েতে আসলো। তো এইখানটায় আমি কতগুলো কথা বলবো, সেটা হচ্ছে রোহিত শর্মা। আচ্ছা, রোহিত শর্মার একটা হচ্ছে রোহিত শর্মা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করে ফেললো, সেটা হচ্ছে টোটাল ওডিআই, টি20 আর টেস্ট মিলিয়ে সব থেকে বেশি 6 মারা রেকর্ড করলো। এবং ওয়ান ডেতে সব থেকে বেশি 6 মারার রেকর্ড শাহিদ আফ্রিদি এতদিন ছিল, সেটা ভেঙে গিয়ে 351টা ছিল, সেটা ভেঙে 352টা করলো। এবং শাহিদ আফ্রিদির থেকে অনেক কম ম্যাচ খেলে 277টা ম্যাচে 352টা 6, ভাবা যায়? তো যাই হোক, তো রোহিত শর্মা আউট হওয়ার পরে যথারীতি ইনিংসের হাল ধরলো কোহলি। কিন্তু এখানে আমার একটা দুটো তিনটে জিনিস বলার আছে, সেটা হচ্ছে কোহলির শুরুটা দুর্দান্ত করেছিল, দুর্দান্ত, কিন্তু মাঝখানটায় একটু মানে একটু যদি ক্রিটিক্যাল হই তাহলে বলতে হবে
যে যখনই 85 রান পেরোলো তারপর থেকে ও একটু মানে একটু স্লো হয়ে গেল 85 থেকে 100-র মধ্যে। সেই সময়টায় এখন সেটা কোহলির দোষ আমি একেবারেই দিচ্ছি না, যে কেউ একটা মাইলস্টোনের সামনে আসলে পরে এবং যেখানে তাদের টিমের সিলেকশন নিয়ে এত এত বড় চর্চা চলছে, এত কিছু চলছে, সেখানে মাইলস্টোনের সামনে আসলে একটু স্লো হবেই। কিন্তু এখানে দায়িত্বটা থাকে হচ্ছে যারা টিমের ইয়ং জেনারেশন যারা আছে, তারা স্ট্রাইক রোটেট করতে, মিডল ওভার্সে স্ট্রাইক রোটেট করতে চূড়ান্ত ভালো রকম ভাবে ব্যর্থ হয়েছে। কি ঋতুরাজ গায়কোয়াড় বলুন, হুম কি ওয়াশিংটন সুন্দর, আমি বুঝতে পারলাম না ইন্ডিয়ার এই ওডিআই এর এই ব্যাটিং লাইন আপে ওয়াশিংটন সুন্দর 5 নম্বরে কি করছে এক্স্যাক্টলি। আবার সেই একই ভুল টিমে অতিরিক্ত অলরাউন্ডার নেওয়া, অতিরিক্ত অলরাউন্ডারকে উপরের স্লটে দিয়ে পুরো ব্যাটিংটাকে ঘেটে দেওয়া, অলমোস্ট ঘাটতে যাচ্ছিল। একমাত্র কোহলির ব্রিলিয়ান্সের জন্য মানে সর্বনাশ হতেও হয়নি। এবং তাও আমি বলবো ওখানে ইন্ডিয়া 20 থেকে 25 রান কম করেছে। কোহলি যে মেজাজে ব্যাটিং করে 40 ওভারে 42-44 ওভারে বেরিয়ে গেল, তারপরে ওখান থেকে ইন্ডিয়ার রানটা অলমোস্ট মোটামুটি সেটেল ব্যাটিং অর্ডার থাকলে পরে 370 আরামসে পৌঁছয়। সেখানে 20 রান কিন্তু ইন্ডিয়া শর্ট করেছিল জাস্ট বিকজ অফ দুটো তিনটে জিনিস। একটা হচ্ছে কে এল রাহুলের ব্যাটে বলে হচ্ছিল না, মানে 40 বলে, প্রথম 40 বলে 27 রান, এবং ওই ফেজে এটা কিন্তু মানে সিঙ্গেলস রোটেট করতে না পারার একটা মানে কি বলবো অজ্ঞতা, একটা মানে কি বলবো সিঙ্গেল রোটেট করতেও কিন্তু পারছিল না। তো যাই হোক, তারপরে কে এল রাহুল পরে যথেষ্ট মেকআপটা দিয়েছে, দুটো 6 পর মারলো, কিন্তু ওখানেও মানে যখন 47-48 ওভারের সময় যখন ওরকম একটা রিস্কি শট জ্যানসেনকে রিভার্স স্কুপ করে 6 মারলো, তারপরে একটা মানে সোজা ব্যাটে খেলা উচিত ছিল আমার মনে হয়। ও মানে জ্যানসেন কিন্তু অ্যান্টিসিপেট করে ফেলেছিল যে ও আবার মারবে, বলের লেগটা একটু ছোট করে দিল, তো তাতেই কে এল রাহুল পড়ে গেল। এবং কে এল রাহুল যে ওইখানে আউট হয়ে গেল, ওখানে ইন্ডিয়ার রান কিন্তু 15 রান কমে গেল। তো আমরা এক্সপেক্ট করেছিলাম 360-62 যাবে, তো তাই জন্য 349 রানটা হওয়ার পরে এই উইকেটে যেখানে আউটফিল্ড এত ফাস্ট, পিচ পুরো বেল্টার বললেও কম বলা হবে, মানে পিচে কিচ্ছু ছিল না। হ্যাঁ, একটা জিনিসই ছিল, পিচে যখন মানে স্লোয়ার বলগুলো বা কাটার বলগুলো একটু একটু ধরছিল, ব্যাটসম্যানের একটু টাইম করতে সামান্য অসুবিধা হচ্ছিল, ব্যাস ওইটুকু, আর কিচ্ছু ছিল না। তো যাই হোক, কোহলির ব্যাটে ভর দিয়ে তাও 349-এ পৌঁছিয়েছে। আর কে এল রাহুলের থেকেও 60 রানের একটা ইনিংস পাওয়া গেছে। শেষ বেলাতে রবীন্দ্র জাদেজাও 17 বলে 31 সামথিং এরকম একটা ক্রিটিক্যাল ইনিংস খেলে দিয়ে গেছে। কিন্তু আমি তাও বলবো ইন্ডিয়ার রান ওখানে 15 রান মতন বেশি হওয়া উচিত ছিল। এবং মানে মিডল অর্ডার যদি আর একটু দায়িত্ব নিয়ে খেলতো কোহলির সাথে, কোহলি যখন খেলছিল তার সাথে যদি ওরাও যদি মানে একটু মানে কি বলবো একটু অ্যাগ্রেসিভনেসটা থাকতো, তাহলে রানটা কিন্তু আরেকটু বেশি হতো। তো যেটা পরবর্তীকালে গিয়ে দেখা গেল সাউথ আফ্রিকার মানে সাথে ইন্ডিয়ার ব্যবধানটা কিন্তু মাত্র 17 রান ছিল। তো এইবারে আসি সাউথ আফ্রিকার ইনিংসে আসি। এখন এই ম্যাচে অনেকে ক্রুশিয়াল টার্নিং পয়েন্ট হিসেবে বলতে পারে কোহলির সেঞ্চুরি, রোহিত শর্মার ওইরকম ইনিংস বলতেই পারে। হ্যাঁ, অবশ্যই ওটা টার্নিং পয়েন্ট, কিন্তু আমার কাছে তার থেকেও একটা বড় টার্নিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে হর্ষিত রানা আর আর্শদীপের প্রথম 5 ওভারের ওই স্পেলে যে সাউথ আফ্রিকার যে 3টে উইকেট চলে গেছে না, ওটা যদি না যেত আপনি আজকে বিশ্বাস করতে পারেন, মানে অবস্থাটা চিন্তা করে দেখুন, 17 রানে হেরেছে এবং লাস্টে সাউথ আফ্রিকার লাস্ট 2 ওভারে কোনো ব্যাটসম্যান করবিন বসকে একা পড়ে গেছিল। ওইখানটা যদি করবিন বসকের সাথে যদি আর একটা উইকেট যদি থাকতো, ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার জেতা মানে একটু হলেও কঠিন হয়ে যেত। মানে এবং 3টে উইকেট পড়ে যাওয়ার পরেও ইন্ডিয়া যে ওই ড্রাগন হতে দিল, এটা ইন্ডিয়ার বোলারদের যতটা না দোষ দেবো, আমি অতটা দোষ দেব না। কিছুটা দেখলাম ক্যাপ্টেন্সিরও মানে ইয়েকেও কে এল রাহুলকে একটু দিশেহারা লাগছিল, কিন্তু থ্যাঙ্কস টু রোহিত শর্মা, বিরাট কোহলি, ওরা এসে তাও মানে আবার এই যে আমি টেস্ট সিরিজে যেটা ইন্ডিয়ার হচ্ছিল, প্ল্যান বি বলে কিছু ছিল না, তো সেক্ষেত্রে দেখলাম নিত্য নতুন আইডিয়াস গুলো গৌতম ইয়েকে শেয়ার করতে, মানে রোহিত শর্মা শেয়ার করলো, কোহলিও বোলারদেরকে অনেক রকম প্ল্যানস ডিসকাস করছিল বোলারদের সাথে। এই জিনিসটা টেস্টে কিন্তু মিসিং ছিল আমাদের। তো যাই হোক, তারপরে ব্রিজকি আর যখন খেলছিল জ্যানসেন, সেই সময়টায় কিন্তু ম্যাচ পুরো মানে প্রায় হাত থেকে বেরিয়েই যাচ্ছিল। ওই মানে কে এল রাহুল বলবো না রোহিত শর্মা বলবো, আমি বুঝতে পারছি না, ওদের ওই একটা ডিসিশন ওই সময় যে কুলদীপ যাদবকে আবার আনা হলো এবং জ্যানসেন তখন মারার মুডে,
মানে আমার যেটা মনে হয় ওটা রোহিত শর্মারই বুদ্ধি ছিল, যেটা হচ্ছে অফ স্টাম্পের যত ও মানে জ্যানসেন কি করছিল, অফ স্ট্যাম্প থেকে একদম অফ স্ট্যাম্প গার্ডে চলে যাচ্ছিল, মানে একদম লেগ গার্ড থেকে সোজে সরে গিয়ে যখন বোলার যখন বল ছাড়ছে ও অফ স্ট্যাম্প গার্ডে চলে যাচ্ছিল। সেক্ষেত্রে কি বলগুলোকে মিডিলে পাচ্ছিল, মিডিল ওর মানে ব্যাটার প্যাডের মাঝখানে পাচ্ছিল, ওটাকে সোজা লেগ স্ট্যাম্পে মারছিল। কুলদীপ কি করলো, বলটাকে আরো ভাসিয়ে দিয়ে অফ স্ট্যাম্পের আরো বাইরে করলো। তো ওই উইকেটটা খুব মানে খুব ভাইটাল উইকেট ছিল, এবং তারপরে ব্রিজকিও চলে গেল। তখন তো আমরা ভাবছিলাম যে হ্যাঁ ম্যাচটা মোটামুটি অলমোস্ট শেষ হয়ে গেল, কিন্তু লাস্টে করবিন বস্কের আরেকটা লড়াকু ইনিংস আবার দেখিয়ে দিল। সাউথ আফ্রিকা হচ্ছে মানে অলরাউন্ডারদের মানে কি বলবো আতুর ঘর হয়ে গেছে, যেই সেই আগের থেকে সেই জ্যাক কালিস থেকে শুরু করে এখনকার এই সেই করবিন বস্ক আর জ্যানসেন, এরা ওই অলরাউন্ডারের ধারাটাকে এখন অব্দি বজায় রেখে গেছে। এবং আমি তো বলবো সুব্রেন, তারপরে এরাও যথেষ্ট, নান্দ্রিবার্গার এরাও যথেষ্ট ভালো, যথেষ্ট মানে ওই সময়টাতে লাস্ট মুহূর্তে ওরা কিন্তু রান রেটটাকে কোনো ড্রপ হতে দেয়নি, মানে রিকোয়ার্ড রান রেটটাকে কখনো উপরে উঠতে দেয়নি। তো যাই হোক, শেষ অব্দি একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হলো। খুব বেশি এর থেকে রোহিত আর কোহলি ছাড়া খুব একটা বেশি টেক অ্যাওয়ে নেই। একটাই কথা বলবো, এই ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এই পরীক্ষা নিরীক্ষাটা করা বন্ধ হোক। 5 নম্বরে নেমে পুরো ক্লুলেস লাগছিল ওয়াশিংটন সুন্দরকে, কি করবে মানে মানে সিঙ্গেল রোটেট করবে না মারতে যাবে ওর কোনো আইডিয়াই ছিল না। তো ওইখানে একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলানো আমার মনে হয় দরকার, এতগুলো অলরাউন্ডারের দরকার নেই। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, দুটো দুর্দান্ত স্পিনার রয়েছে, 3টে পেসার নিয়ে খেলছো। তো আমার মনে হয় না এর থেকে বেশি বোলার লাগে বলে ওয়ানডেতে আমার মনে হয় না। তবুও যদি মাঝখানে হাত ঘোরানো হলে পরে তো অনেকেই আছে। তো যাই হোক, আরেকটা কথা যে আমি খুব মানে ওয়াশিংটন সুন্দরের জায়গায় যদি তিলক ভার্মাকে ওখানে যদি দেখে নেওয়া যেত তাহলে একটু বোধহয় ভবিষ্যতের জন্য একটু বেটার হতো। এই হোক, বেটার লেট দেন এবার, পরবর্তীকালে যদি হয় তো খুবই ভালো। ঋতুরাজ গায়কোয়াড়ের কথা বলবো। ঋতুরাজ গায়কোয়াড়ের লাকটা খুবই খারাপ, ওইরকম একটা দুর্ধর্ষ ক্যাচ বহুদিন বাদে দেখলাম, মনে হচ্ছে জন্টি রোডস পয়েন্টে দাঁড়িয়ে আছে, সেই স্মৃতিটা উস্কে দিল ডেভাল ব্রেভিস। আর আরেকটা জিনিস যেটা বলবো, সেটা একটা জিনিস বলবো হার্ষিত রানার ওই দুটো উইকেটের কথা। হার্ষিত রানার দুটো উইকেটে যেটাতে একটা হচ্ছে রিকেলটন, একটা হচ্ছে ডিকক, দুটো বল আপনি খেয়াল করে দেখুন, আমার কাছে বলটা নেই, আমি বলটা থাকলে দেখাতাম। একটা হচ্ছে বলের সিমটা ঠিক এদিকে পয়েন্ট করা, সরি এদিকে পয়েন্ট করা। তো মানে জাস্ট বলটা মানে ছাড়ার সময় রিকেলটন তখন ভাবলো যে বলটা বোধহয় আউট সুইং হবে, কিন্তু বলটা কিন্তু সোজা উইদাউট সুইং করে সোজা অ্যাঙ্গেলে ঢুকে গেল। ওইখানেই রিকেলটনের মানে বুঝতে ভুল হলো, ওর সুইং ভেবে ওটাকে জাস্ট ইনার হাফ দিয়ে খেলতে গেছিল, কিন্তু বল ব্যাটের মাঝখান দিয়ে ঢুকে গেছিল। কিন্তু ওয়ারাস সেকেন্ড বলটাতে যখন ডিকককে বল করলো তখন বলটা কিন্তু আউট অ্যান্ড আউট সুইং হয়েছে। ওইটা যেমন অ্যাঙ্গেলে বেরিয়েছে, কিন্তু ওটা সুইং করে গেছে, সুইং করে এজ নিয়ে বেরিয়ে গেছে। তো দুটো উইকেট খুব ভালো লেগেছে দেখতে। আর হরদীপ সিং এর বোলিংটাও ফার্স্ট স্পেলে খুব ভালো ছিল, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম 2-3টে ওভারের পরে সেই একই, কোনো প্ল্যানের কোনো অভাব, মানে প্ল্যানের কোনো মানে প্ল্যান বি নেই, সেই এক শর্ট অফ লেন্থে বল করে যাও, কোনো মানে ভ্যারিয়েশনস কোনো ট্রাই করার কিছু নেই। সেটা দেখে একটু মানে এই লাগলো। এর বদলে অন্য কাউকে একটু ট্রাই করা যায়, এরপরে সেকেন্ড থার্ড ম্যাচে একটু অন্য কাউকে আমরা ট্রাই করে দেখতেই পারি। যাই হোক, 3 ওডিআই ম্যাচের সিরিজে ইন্ডিয়া এখন 1-0 এগিয়ে আছে। সেকেন্ড ম্যাচ মোস্ট প্রবাবলি রায়পুরে দেখতে হবে। আর ইন্ডিয়া কিছু কিছু চেঞ্জেস তো অবশ্যই করবে। তো যাই হোক, গৌতম গম্ভীরের চাকরিটা এখন অব্দি বজায় রাখলো এবং বজায় রইল, এবং তাদের জন্য বজায় রইল যাদেরকে গৌতম গম্ভীর টিম থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছিল। আজকে এই ওডিআই ইনিংসটা দেখে আমার মতন আশা করি সমস্ত ভারতীয় দর্শকদের এটা মনে হচ্ছে যে এরা দুজন যদি টেস্টেও যদি থাকতো অ্যাটলিস্ট, হ্যাঁ মানে থাকলে কি হতো বলুন তো, থাকলে এই এই যে শুধু রানের দিক থেকে নয়, এদের যে পরিমাণ অভিজ্ঞতা, কালকে আমি দেখলাম ওই সময় যখন ম্যাচটা মানে ব্রিজকি আর জ্যানসেনের যখন একটা পার্টনারশিপ হচ্ছে, রোহিত শর্মাকে গিয়ে বারবার আমি দেখলাম বোলারদের সাথে কথা বলা, ক্যাপ্টেনের সাথে কথা বলা, ফিল্ড সেট আপ করা, একটা দিক ঘিরে দেওয়া, অন্তত মানে পার্সেন্টেজ বোলিং যেটাকে বলে সেটা করে অ্যাটলিস্ট রানটাকে কিছুক্ষণের জন্য অন্তত আটকে দেওয়া, যেটা এর আগে ইন্ডিয়া টিম করতো। তো এটা কিন্তু টেস্টেও করতো একটা সময়, বিরাট কোহলি ক্যাপ্টেন্সিতে আমরা দেখেছি একদম মানে রান যখন উইকেট পড়ছে না, রান পুরো চোখ করে দিত, ব্যাটসম্যান কিছু না কিছু একটা ভুল করবে। এই যে অভিজ্ঞতাগুলো ওদের কাছ থেকে পাওয়াটা মানে কি
কি বলবো, এই বয়সের প্লেয়ার 37-38 বছর বয়স, এখন সেই প্লেয়ারের থেকে তো সবাই নেবে। তো এই নেওয়ার মানে অপশনটাই টেস্টে আর রইলো না। যাই হোক, এই বিরাট কোহলি বলুন, কি রোহিত শর্মা বলুন, কি আর অশ্বিন বলুন, এদের থেকে নেওয়ার অপশনটাই টেস্ট ক্রিকেটে রইলো না। যাই হোক, টেস্ট ক্রিকেটের রাস্তাটা এই জন্য অনেক কঠিন হয়ে গেছে। তো যাই হোক, ওয়ানডেতে এখনো এরা রয়েছে, এদের থেকে যতটা সম্ভব শিখে নেওয়া উচিত মানে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের এবং কি করে স্ট্রাইক রোটেট করতে হয়, মিডল ওভার্সে কি করে খেলতে হয়। বিরাট কোহলির ইনিংসটা একটা মাস্টার পিস। আর আরেকটা আমি জিনিস দেখলাম বহুদিন পর, মানে আমি বিরাট কোহলিকে এতটা ডমিনেট করে আমি খেলতে দেখলাম, এত ডমিনেটিং ইনিংস। এবং আমি জানি না কারা খেলা অতটা ফলো করেন, বিরাট কোহলিকে প্রথমে এসে প্রথম 10 ওভারের মধ্যে কভার্সের ওপর দিয়ে আমি মানে লফটেড শট খেলতে আমি কিন্তু মানে খুব কম দেখেছি, যেটা আজকে আমি দেখলাম। সেই দিক থেকে দেখতে গেলে মানে আগামী 2027 ওয়ার্ল্ড কাপে এদের দুজনের মানে আর কে কি ভাবছে জানি না, তবে এদের দুজনের টিকিট একদম কনফার্ম বলে ধরে নিতে পারি। ইন্ডিয়াকে যদি মানে ভালো ফলের সামান্যতম আশা করতে হয়, তাহলে এই দুজনকে 2027 সালের ওয়ার্ল্ড কাপে অবশ্যই লাগবে। এবং মনে রাখতে হবে যে 2027 সালের ওয়ার্ল্ড কাপটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে নয়, এটা কিন্তু সাউথ আফ্রিকাতে হচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম এই টেস্ট সিরিজ নিয়ে, এই ওয়ানডে সিরিজ নিয়ে। এরপরে সেকেন্ড ম্যাচ আসবে, তার দল নির্বাচনে কি হবে। আশা করি আমরা তিলক ভার্মাকে দেখতে পারবো এবং ওয়াশিংটন সুন্দরের জায়গায়, এবং ওখানে 5টা বোলারের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণাকে হয়তো আরেকটা ম্যাচ দেখবে। তো দেখা যাক কি হয়। হর্ষিত রানার উপরে অনেক চাপ ছিল, তো সে হর্ষিত রানা কিন্তু মোটামুটি লেটার মার্কস পেয়েই পাশ করেছে। স্লোয়ার বলুন, ভ্যারিয়েশন বলুন, ওয়ানডে ক্রিকেটে যেগুলো যেগুলো লাগে হর্ষিত রানার কিন্তু সেগুলোই আছে। এগুলো আত্মবিশ্বাসের সাথে যত খেলবে, তত আত্মবিশ্বাসের সাথে ভ্যারিয়েশন গুলোকে ইউজ করতে শিখবে। আর কুলদীপ যাদব, পরিশেষে কুলদীপ যাদবের কথা না বললেই নয়। কুলদীপ যাদব একটা সময় কিন্তু জ্যানসেনের কাছে প্রচুর মার খেয়ে যাচ্ছিল, তো কিন্তু নিজের নার্ভটা শক্ত করে ধরে ও কিন্তু উইকেট গুলো কিন্তু তুলে নিয়েছে, এবং ওই ভাইটাল উইকেট গুলো কালকের ম্যাচে আর কিচ্ছু ছিল না। কালকের ম্যাচে কিন্তু কন্টেন্ট করে কিন্তু ওই যে রান হয়েছিল, সেই রানে আজকালকার দিনের ওডিআই এর যা টেমপ্লেট, সেই টেমপ্লেটে কিন্তু কন্টেন্ট করে কিন্তু ম্যাচ জেতা যেত না। এবং ইন্ডিয়া ঠিক এক্স্যাক্টলি সেটাই করেছে, মানে সেটা অপোজিটটাই করেছে। মানে ম্যাচ জেতার জন্য দরকার ছিল উইকেট তোলা, আর ইন্ডিয়া কিন্তু সেটাই পরপর উইকেট তোলার দিকে চলে গেছে। পার্টনারশিপ ফর্ম করেছে ঠিক আছে, কিন্তু ঠিক নিয়মিত ব্যবধানে উইকেট গুলো পড়েছে, এবং সেটাই হচ্ছে ইন্ডিয়ার জেতার মূল কারণ বলে আমি মনে করি। আচ্ছা, এইবার আরেকটা জিনিসের কথায় আসি, সেটা হচ্ছে হ্যাঁ, অ্যাশেস শুরু হচ্ছে 4 তারিখে, অ্যাশেসের সেকেন্ড টেস্ট ব্রিসবেনে। তো সেই নিয়ে অলরেডি লেগে গেছে। তো ডে নাইটের টেস্ট নিয়ে রুটকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, যখন জিজ্ঞেস করা হয়েছিল, তো জো রুট বলেছে যে অ্যাশেসের মতন একটা সিরিজে এখন একটা ডে নাইট টেস্ট রাখার খুব একটা যৌক্তিকতা নেই। তো আবার উল্টো দিক থেকে ট্রাভিস হেড বলেছে যারা ডে নাইট টেস্ট জিততে পারে না তারা এই ধরনের কথা বলে। যাই হোক, অ্যাশেজের উত্তাপ এখন চরমে। আস্তে আস্তে এই আগামী 2-3 দিনে উত্তাপটা আরো বাড়বে। তো ব্রিসবেনে আশা করি আমরা আবার একটা মানে কি বলবো, বক্স অফিস একটা টেস্ট ম্যাচ দেখতে পারবো। ওটা আবার ডে নাইট ম্যাচ, ডে নাইট টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়াতে দেখাটা সত্যি দুর্দান্ত অভিজ্ঞতা। তো আশা করি সেটাও দেখবো। আর পরিশেষে আরেকটা বিষয় বলি, এই যে আমরা বলি না যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একদম নিষ্ঠুর, নির্দয়, নির্মম, এখানে চরম পেশাদারিত্ব, এখানে আবেগের কোনো জায়গা নেই। তো আজকে সকালে কেকেআর এর একটা পোস্টে আমি দেখলাম যে কলকাতা কেকেআর এর টিমটাতে এখনো ওই আবেগ বলুন, লয়ালিটি বলুন, বা একাত্মবোধ বলুন, এগুলোর জায়গা এখনো যে আছে, সেটার মানে 1 নম্বর প্রমাণ হচ্ছে কলকাতার দলটা। কারণ আন্দ্রে রাসেলকে কলকাতা ছেড়ে দেওয়ার পরে আন্দ্রে রাসেল বলল যে কলকাতার বিপরীতে আর আইপিএল আর কোনো দলের হয়ে আর খেলতে তার ভালো লাগবে না। তো এটা খুব আবেগঘন, যদিও একটা আবেগঘন কথা, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই আবেগটা এখনো বজায় রয়েছে, এখনো আবেগের জায়গাগুলো রয়েছে। এবং এই আবেগগুলোর জন্যই কিন্তু আমরা ক্রিকেট খেলা দেখি, টিভিতে দেখি। শুধু একদম পেশাদারিত্ব আর টাকার ঝনঝনানি দেখার থেকে একটু মাঝে মাঝে আমার মনে হয় এই আবেগগুলো একটু থাকুক ক্রিকেট মাঠেই, আবেগগুলো একটু বেঁচে থাকুক। আন্দ্রে রাসেলের মতন প্লেয়ারের ব্যক্তিত্বের মুখ থেকে এরকম কথাগুলো আরো বেরোক, মানে এরকম ধরনের ব্যক্তিত্বের মুখে আরো বেরোক, লয়ালিটি শো হোক,
এবং সঙ্গে সঙ্গে কলকাতাকেও আমি ধন্যবাদ, কলকাতা টিমকেও আমি ধন্যবাদ দেবো, টিম ম্যানেজমেন্টকে, কেকেআর টিম ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দেবো যে তারা সঙ্গে সঙ্গে রাসেলকে টিমের পাওয়ার, কি বলবো ওটাকে, কি একটা পজিশন দিয়েছে, পাওয়ার কোচ, মানে পাওয়ার হিটিং হয়তো শেখানোর একটা কোচ হিসেবে ওকে টিমের মধ্যে যুক্ত করে রাখা রয়েছে। এটার জন্য অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা পাওয়ার কোচ হিসেবে ও কি অবদান রাখতে পারবে আমি জানি না, তবে এটা টিম বন্ডিং এ একটা খুব, মানে একটা খুব ভালো দৃষ্টান্ত স্থাপন করবে এবং এটা দেখাবে যে কেকেআর এর মতন টিম কাউকে ফেলে দেয় না। তো কেকেআর আছে, কেকেআর থাকবে। তো যাই হোক, এই নোটে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। আর আমার কথাগুলো ভালো লাগলে পরে আমার চ্যানেলটা একটু দেখবেন, আহ, একটু ভিউজ পারলে ভালোই লাগে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। পরের ম্যাচের আগের অ্যানালাইসিস নিয়ে আরো একবার আসার চেষ্টা করব। অনেক ধন্যবাদ।